মামা, রিক্সাটা একটু দ্রুত চালান না। লোকটি অসহায় স্বরে বলে উঠল। ধুলোর জন্য কিছু দেখতে যাইতেছে না। এখন জোরে রিক্সা চালাইলেই দুর্ঘটনা ঘটে যাইতে পারে। রিক্সাওয়ালার কথা শুনে বিরক্তিতে কুঁচকে যায় চোখ মুখ ফেরেস্তার। জানে এখন কিছু বলে লাভ নেই, তাও একরাশ বিরক্ত নিয়ে চোখে হাত দিয়ে বসে রইল রিক্সার ওপর। কয়েক মিনিট পর ফরিস্তা খেয়াল করলো রিক্সাটা হঠাৎ থেমে গেছে। ফরিস্তা মনে মনে ভেবে উঠল, এত তাড়াতাড়ি তো ওর ঠিকানায় পৌঁছানো সম্ভব না, তাহলে রিক্সা কেন থামলো? ভাবতেই ফরিস্তার চোখ থেকে হাত সরিয়ে পিটপিট করে তাকিয়ে বলে উঠল রিক্সাওয়ালাকে, কি হলো মামা, রিক্সা থামালেন কেন? অতপর রিক্সাওয়ালা সামনে তাকিয়ে ভয় জড়ানো কণ্ঠে বলে উঠল, কইছিলাম কি দিদিমণি, আমি আর সামনে যাইতে পারুম না, আপনি এইখানে নেমে পড়েন। এদিকে রিক্সাওয়ালার কথা শুনে ফরিস্তা মাথায় যেন বাজ পড়ল। দাঁত কড়মড় করে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার দিকে তাকিয়ে বলে উঠল ফরিস্তা, কি পেয়েছেনটা কি আপনি? সামনে যাবেন না মানে? এই মাঝ রাস্তায় এসে বলছেন আর যেতে পারবেন না? যেতে না পারলে রিক্সায় কেন উঠিয়েছেন? এখন এই মাঝ রাস্তায় আমি রিক্সা পাবো কোথায়? প্রতি উত্তরে রিক্সাওয়ালা ভয়জনক কণ্ঠে বলে উঠল, আমারে মাফ করবেন দিদিমণি, এখন আর সামনে যাওয়া সম্ভব না। এখন সামনে গেলে আমার রিক্সা হারাইতে হইব। এই রিক্সা দিয়ে আমার পেট চলে। এখন যদি এই রিক্সাটা হারাই তাহলে বউ বাচ্চা নিয়া না খাইতে মরতে হইব। ফরিস্তা এবার রিক্সাওয়ালার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল, রিক্সা হারাতে হবে মানে? এদিকে রিক্সাওয়ালার সামনে তাকিয়ে ভয়ে ভয়ে বলে উঠল, সামনে সামনে তাজ ভাইয়া আছে, মনে হয় কাউরে মারতেছে। এখন এই জায়গা দিয়া গেলে রাগের মাথার তাজ ভাই সাঙ্গবাঙ্গরা আমার রিক্সা ভাঙাইয়া ফেলবো। এই রিক্সাওয়ালার কথায় ফরিস্তা সামনের দিকে তাকিয়ে দেখতে পেল কিছুটা দূরে অনেকগুলো ছেলেরা মিলে কয়েকটা ছেলেকে বেধড়ক হকি স্টিক দিয়ে পিটাচ্ছে। তা দেখে কিছুটা চমকালো ফরিস্তা। ফরিস্তা এবার আশেপাশে খেয়াল করে দেখলো কোনো গাড়ি ওই দিকে আর যাচ্ছে না, সব গাড়ি উল্টো ঘুরে অন্য পথে দিয়ে যাচ্ছে। ফরিস্তা এবার ভ্রু কুঁচকে সামনের দিকে তাকিয়ে বলে উঠল, এই তাজটা আবার কে? ওনাকে সবাই এভাবে ভয় পাচ্ছে কেন? এদিকে ফরিস্তার কথায় রিস্কওয়ালা যেন আকাশ থেকে পড়ল। অবিশ্বাস্য চোখে ফরিস্তার দিকে তাকিয়ে বলে উঠল, আপামনি, আপনি কি আজ নতুন আসছেন এখানে? আপনি তাজ ভাইয়ারে চেনেন না? ফরিস্তা প্রতি উত্তরে বলে উঠল, জি মামা, আমি এই নতুন এলাকায় আজই এলাম। লোকটি তখন শান্ত স্বরে বলে উঠল, ও, এই জন্যই আপনি চেনেন না। এই এলাকায় ক্ষমতাবান লোক একজনই উনি। মাথা সবসময় আগুন হইয়া থাকে, কখন যে কি করে সে নিজেও জানে না। সবাই তারে বাঘের মতো ডরায়। এই এলাকায় যেহেতু আইছেন, আস্তে আস্তে ধীরে ধীরে সবই জানতে পারবেন। আমি আর এইখানে থাকতে পারুম না। এই বলে রিক্সাওয়ালাটি ফরিস্তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রিক্সাওয়ালা গাড়ি ঘুরিয়ে এখান থেকে একটানে চলে গেল। আর ফরিস্তা হতবাক হয়ে তাকিয়ে রইল রিক্সাওয়ালার দিকে। বেশ কিছুক্ষণ রিক্সাওয়ালার দিকে তাকিয়ে তারপর পেছনে ঘুরে সামনে তাকিয়ে দেখলো ছেলে পেলেগুলো এখনো মারামারি করে যাচ্ছে। ফরিস্তা এবার ভয়ে ঢোক গেল। এখন এই মাঝ রাস্তা দাঁড়িয়ে কিভাবে কি করবে কিছু বুঝে উঠতে পারলো না। নতুন রাস্তাও আরেকটা চিনে না। এলাকায় নতুন, শুধুমাত্র একবারই এসেছিল মায়ের সাথে কিছুদিন আগে বাসা দেখতে, তখনই এই রাস্তা দিয়ে গিয়েছিল, সেই জন্য এই রাস্তাটাই চেনে মাত্র, আর কোনো নতুন রাস্তা জানে না। ফলে ফরিস্তা বেশ বিপাকেই পড়ে গেল, কি করবে ভেবে উঠতে পারল না। এদিকে আকাশের অবস্থাও খারাপ হচ্ছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এই প্রকৃতির বুকে। ফরিস্তা একবার ভাবলো ওর মাকে ফোন করবে, আবার পরক্ষণে ভাবলো এখন ফোন করলেও টেনশন করবে ওর মা, সাথে বোকাঝোকা তো ফ্রি আছেই। এই এলাকায় আজ নতুন উঠেছে, তাই বাসার মালামালগুলো ফরিস্তার মা আগে নিয়ে চলে এসেছে, বলেছে ওকে আবার নিতে আসবে। তখন ফরিস্তা পাকনামি করে বলে উঠেছিল একা যেতে পারবে সে, আশা লাগবে না। তখন পাকনামি করার জন্য ফরিস্তা নিজে ইচ্ছে করলো নিজের মাথা নিজেই ফাটাতে। এখন কি করবে ভেবে পাচ্ছে না। আর কতক্ষণই বা এভাবে শটান হয়ে দাঁড়িয়ে থাকবে। এদিকে আকাশের অবস্থাও ভালো না। ফরিস্তা এবার কাঁদো কাঁদো ফেস করে বলে উঠল, ধুর, আজকে সব বিপদ একসাথেই আসতে হলো। এইদিকে ফরিস্তা আরো কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়া শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টি পড়া দেখে তো আজকে উঠল ফরিস্তা, নিজের দিকে তাকালো। তার পরনে রয়েছে সাদা রঙের সালোয়ার কামিজ। এখন এই বৃষ্টিতে ভিজলে তো সর্বনাশ হয়ে যাবে। ভাবতে লাগলো ফরিস্তা, কি করবে দিশেহারা হয়ে গেল। ফরিস্তা কোনো দিকে দিশা না পেয়ে ভাবলো ছেলেগুলোকে পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু সেই সাহসও হচ্ছে না। এতগুলো ছেলেকে পাশ কাটিয়ে যেতে, তার উপর ছেলেগুলো মারামারি করছে। এদিকে বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়তে লাগলো। ফরিস্তা আর কোনো উপায় না পেয়ে ভালো করে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে
ভয়ে ভয়ে কদম ফেললো সামনের দিকে। ভয়ে দুরু দুরু বুকে ফরিস্তা ছেলেগুলোর অনেকটা কাছে গিয়ে থেমে গেল। সামনে আর এক পাও বাড়ানোর সাহস কুলাচ্ছে না ফরিস্তার, কারণ সামনে কোনো লোকের অস্তিত্ব নেই। শুধুমাত্র যারা মারপিট করছে তারাই রয়েছে। এবার আশেপাশে কোনো লোকের দেখা না পেয়ে ভয় পেতে লাগলো আরো দ্বিগুণ ভাবে। ফরিস্তা তখন ভয়ে ভয়ে আশপাশটা দেখতে ব্যস্ত। তখনই আচমকা কপালে তীব্র ব্যথা অনুভব করতে লাগলো। অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো মুখ থেকে, আহ! তারপর ফরিস্তা কপালে হাত দিয়ে সামনে তাকিয়ে দুনিয়া যেন ঘুরতে লাগলো। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসলো, সাথে মাথাও ঘুরতে লাগলো। এখন কি থেকেই যে কি হয়ে গিয়েছে সেসব বোঝার সময়টুকু পায়নি সে। তীব্র ব্যথায় কপালে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো ফরিস্তা। এদিকে হঠাৎ মেয়েলি আর্তনাদ শুনে চমকে পিছনে ঘুরল তাজ। পিছনে ঘুরতেই আচমকা তার হৃৎপিণ্ড কেঁপে উঠল, কারণ ওর থেকে কয়েক হাত দূরে এক শুভ্র পরী দাঁড়িয়ে রয়েছে। তার হাত কপালে রয়েছে আর চোখ মুখ খিচে বন্ধ করে আছে, আর তার সাথে পাতলা গোলাপি ঠোঁটজোড়া দাঁত দিয়ে কামড়ে ধরে আছে, আর ব্যথা সহ্য করে নেওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছে। আর চোখে মুখে ফুটে উঠেছে ব্যথার কষ্ট। বৃষ্টির তোপে গুড়ি গুড়ি বৃষ্টিগুলোর ফোঁটাগুলো মুক্তোর মতো চিকচিক করে উঠল তার মুখে। ব্রাউন কালার চুল বেয়ে চুয়ে চুয়ে পড়ছে পানি, আর পরনের শুভ্র ড্রেসটা বৃষ্টিতে ভিজে গিয়ে কয়েক জায়গায় শরীরের সাথে লেপ্টে আছে। আর ব্যথা জর্জরিত হয়ে ফর্সা গাল দুটি মুহূর্তের মধ্যে রক্তিম হয়ে উঠল ফরিস্তার। মুহূর্তের মাঝে থমকে গেল তাজ। নিষ্পলকভাবে চেয়ে রইল ফরিস্তার দিকে, সাথে নিষ্পলকভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওর থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকা শুভ্র মানবীয় অধিকারী মেয়েটির দিকে। তখনই তাজের বন্ধু আরফি বাজঘাই গলায় তাজের সাইড থেকে বলে উঠল, এই মেয়ে, তুমি এখানে আসলে কোন সাহসে? আরফি এরকম বাজঘাই গলার ধমক শুনে চমকে উঠল ফরিস্তা। একে তো ফরিস্তা দুনিয়া শুদ্ধ সব ঘুরছে কপালে আঘাত লাগার ফলে, চোখ মুখে সব ঝাপসা দেখছে, তার উপর তাকে বাজঘাই গলায় ধমক দিচ্ছে। ভয়ে আত্মা কেঁপে উঠল ফরিস্তার। ফরিস্তা এবার কাঁপা কাঁপা ভাবে চোখ খুলতে চাইল, কিন্তু চোখ খুলতেই চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। ফরিস্তা আবারও চোখ বন্ধ করে আবার আস্তে আস্তে চোখ খুলল। দেখলো সামনে একটা রক্তিম মুখশ্রী। রক্তিম মুখশ্রী অধিকারী লোকটার চোখ জোড়া শীতল, তবুও ওই রক্তিম চোখ জোড়া দেখে সহসাই বুক কেঁপে উঠল ফরিস্তার। সামনে থাকা লোকটার পরনে রয়েছে একটা কালো রঙের শার্ট, যা বৃষ্টিতে ভিজে লেপ্টে রয়েছে শরীরের ওপর, আর বুকের কাছে কয়েকটা বোতাম খোলা, যার জন্য ফর্সা বুকে কালো লোমগুলো ভাসমান হয়ে আছে লোকটার। মুখে রয়েছে খোঁচা খোঁচা দাড়ি আর খাড়া নাক, রক্তিম চোখ, সব মিলিয়ে সামনে থাকা লোকটাকে ফরিস্তার কাছে দানবীয় মানুষ মনে হচ্ছে। ফরিস্তা ভয়ে ঢোক গেল। তখন আবার বাজঘাই গলায় কেউ বলে উঠল, এই মেয়ে, কথা বলছো না কেন? এইদিকে ফরিস্তা ফের ধমক খেয়ে আবারও কেঁপে উঠল। কণ্ঠ অনুসরণ করে পাশে তাকাতে দেখতে পেল রাগী চোখে একটা ছেলে ওর দিকে তাকিয়ে আছে। ফরিস্তা কোনো কথা বলার শক্তি যেন খুঁজে পাচ্ছে না, ফলে ফরিস্তার ভয়ে অধর কাঁপতে লাগলো। সেই সাথে মাথার তীব্র ব্যথা চারপাশ যেন ঘুরতে লাগলো। ফরিস্তাকে কোনো কথা বলতে না দেখে আর সেই সাথে ড্যাব ড্যাব করে তাকে থাকতে দেখে আরপি ফের ধমক দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তাজ হাতের ইশারায় আরপিকে চুপ থাকতে বলে কয়েক কদম ফরিস্তার কাছে এগিয়ে গেল। এদিকে তাজকে এগিয়ে আসতে দেখে ফরিস্তার তো প্রাণ পাখি যায় যায় অবস্থা। ভয়ে কাঁপা কাঁপা পায়ে দু কদম পিছিয়েও গেল। তাজ এবার ফরিস্তার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাজবাড়ি কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, এলাকায় নতুন? হঠাৎ এমন রাজবাড়ি কণ্ঠ শুনে ফরিস্তার সাথে সাথে চমকে উঠল। চোখ তুলে তাকালে সামনে থাকা ছেলেটার চোখে চোখ পড়ে গেল। ওই রক্তিম চোখ পড়তেই সহসাই বুকের ভিতর কেঁপে উঠল ফরিস্তার। সাথে সাথে ফরিস্তার চোখ সরিয়ে নিচু স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, জি জি ভাইয়া। ফরিস্তার কথা শুনে তাজ রাজবাড়ি কণ্ঠে বলে উঠল, নতুন বলে আজ ছেড়ে দিলাম, আর যেই দুঃসাহস নিয়ে এখানে এসেছো সেই দুঃসাহস দ্বিতীয়বার যেন না দেখাও। তাজের রাজবাড়ি শান্ত কণ্ঠে দেওয়া হুমকিতে ফরিস্তা মাথা নাড়িয়ে সম্মতি দিল। এমন দুঃসাহস সে আর দেখাবে না। অতঃপর তাজ ফরিস্তাকে বলে উঠল, কোন দিকে যাবে? ফরিস্তা এতক্ষণে কপালে চেপে রাখা হাত সরিয়ে সামনের দিকে অনামিকা আঙুল তাক করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ওই দিকে। অতঃপর ফরিস্তা কপাল থেকে হাত সরাতে তাজের চোখে পড়ল কপালে এক পাশ ফুলে উঠেছে লাল হয়ে, যার মাঝে রক্ত জমাট বেঁধে গেছে। আর একটু হলেই কপালটা ফেটে রক্ত বেরিয়ে আসতো।
ধরণীতে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটা এসে কপালে লাগলে তীব্র জ্বালায় চোখ মুখ কুঁচকে ফেলল ফরিস্তা। তাজ নীরবে কিছুক্ষণ ফরিস্তাকে পর্যবেক্ষণ করে তাকালো নিজের হাতে থাকা হকি স্টিকের দিকে। তখন নিচে পড়ে থাকা ওই ছেলেটাকে মারার জন্য হকি স্টিক উপরে ওঠাতেই পেছনের দিকে বাড়ি লেগে গিয়েছিল। ভাগ্য ভালো এই মেয়েটার, সামনের দিকে এগিয়ে নেই, না হলে এই মেয়েটার মাথা দুভাগ হয়ে যেত হকি স্টিকের আঘাতে। এবার তাজ কাঁপতে থাকা সামনে ভীতু মেয়েটাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠল, বনি। বনি নামের ছেলেটা পিছন থেকে এক প্রকার দৌড়ে এসে তাজের পাশে দাঁড়িয়ে বলে উঠল, জি ভাই বলুন। তাজ তখনও পরিস্তার দিকে চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল বনিকে, রিক্সা ডেকে নিয়ে আয় তো একটা। এইদিকে তাজের কথায় চমকে উঠল বনি, কিন্তু কিছু বলার সাহস হলো না। তাই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সামনের দিকে চলে গেল। কয়েক মিনিটের ব্যবধানে একজন রিক্সা চালককে ধরে নিয়ে আসলো। এদিকে রিক্সাওয়ালার পরাণ পাখিত যায় অবস্থা, কারণ তাকে যে তাজের লোক ধরে নিয়ে এসেছে। তাজ এবং তাজের সাঙ্গপাঙ্গদের এই এলাকায় সবাই রগে রগে চেনে, সেই সাথে সবাইকে ভয় পায়। এই একমাত্র কারণ হলো তাজ, যার ভয়ে কেঁপে ওঠে এই এলাকায় প্রতিটি লোক। সেখানে এই লোকে চেলাপেলাদের ভয় পাওয়াটাই স্বাভাবিক বিষয়। রিক্সাওয়ালার তাজের কাছে আসাতে রিক্সাওয়ালা সাথে সাথে রিক্সা থেকে নেমে তাজের পায়ের কাছে বসে জর্জরিত হয়ে বলে উঠল, ভাই বিশ্বাস করুন আমি কিছু করি নাই, আমারে ছাইরা দেন। আপনার লোক আমারে কেন ধইরা আনছে? বিশ্বাস করেন আমি কিছু জানি না। বিশ্বাস করেন ভাই, আপনারা এখানে আছেন দেখে আমি এই রোডে ঢুকি নাই। আমারে ছাইরা দেন ভাই, আমি কিছু করি নাই ভাই। তাজের পায়ের কাছে বসে লোকটি করুণ কণ্ঠে বলে উঠল। অতঃপর তাজ শক্ত কণ্ঠে বলে উঠল, ওঠ। তাজের এরকম কথায় চমকে উঠল ফরিস্তা। বাপের বয়সী একটা লোক পায়ের কাছে পড়ে আকুতি করছে, আর এই লোক তাকে তুই সম্বোধন করলো। কে এই লোক? এই কি তাহলে তাজ, যার ভয়ে ওকে নিয়ে আসা রিক্সাওয়ালাটাও ওকে ফেলে রেখে পালিয়েছে? ফরিস্তার ভাবনার মাঝে তাজ ফরিস্তার দিকে আঙুল তাক করে বলে উঠল, ওকে ওর দিকে ওর ঠিকানায় পৌঁছে দিয়ে আয়। এইদিকে তাজের কথায় এতক্ষণে লোকটা যেন জীবন ফিরে পেল। তড়িঘড়ি করে তাজের পায়ের কাছ থেকে উঠে বলে উঠল, জি ভাই অবশ্যই। কথাটা বলেই রিক্সাওয়ালা উঠে পড়ল রিক্সার ওপর। ফরিস্তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপা বনি আছেন। অতঃপর ফরিস্তাও কোনো কথা না বলে কাপা কাপা পায়ে রিক্সায় উঠে বসল। ফরিস্তা উঠতেই লোকটা তড়িঘড়ি করে রিক্সা নিয়ে সেই জায়গা থেকে এক প্রকার ছুটে পালালো। চোখের পলকে মাঝে সবাইকে অতিক্রম করে চলে যাওয়ার সময় ফরিস্তার গা গুলিয়ে উঠল নিচে তাকাতে। নিচে কতগুলো ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তাদের পাশে কতগুলো ছেলে পেলে হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন এই ছেলেদের মারা হয়েছে জানা নেই ফরিস্তার, কিন্তু যারা মেরেছে তাদের মনে যে কোনো দয়া মায়া নেই, এক প্রকার তারা পাষাণ যে। আর এই পাষাণ লিডার ওই কালো শার্ট পরা ছেলেটা। রিস্কা চোখের আড়াল হতেই আরপি চোখ বড় বড় করে তাকালো তাজের দিকে, যেন নিজের দু চোখে সে বিশ্বাসই করতে পারছে না। আরপি একরাশ বিস্ময় নিয়ে বলে উঠল, এটা কি হলো? প্রত্যুত্তরে তাজ স্বাভাবিক স্বরেই বলে উঠল, চোখে যা দেখেছিস তাই হয়েছে। তাজের এই নির্বাক প্রতিক্রিয়া দেখে আরপি অবাক হয়ে বলে উঠল, সিরিয়াসলি তাজ, তুই এই কাজ করেছিস? বিলিভ মি, আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। যেই ছেলে কাউকে পরোয়া করে না, কারো কষ্টে বা সুখে কোনো কিছুতেই যায় আসে না, আর কাউকে তুই তোকারি ছাড়া কথা পর্যন্ত বলে না, সেই ছেলে কিনা একটা মেয়েকে রিস্কায় করে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেছিস। তাও কিনা যেই মেয়ে তোর কাজে ব্যাঘাত ঘটিয়েছে, সেই মেয়েকে তুই কিছু না বলে উল্টো বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেছিস। কাহিনী কি জেরে কাজ তো? তখনই তাজের পাশ থেকে মাহির বাঁকা হেসে বলে উঠল, দোস্ত বাই এনি চান্স তুই আবার মেয়েটার প্রেমে টেমে পড়ে যাসনি তো? পাপন সাথে সাথে হেসে বলে উঠল, মাম্মা মেয়েটা যে আকাশ থেকে নেমে আসা একদম জলজান্ত পরি, যে কারো চোখ ধাঁধানোর জন্য এক পলক দেখাই যথেষ্ট। আর তা না হলে ভাব, তাজের মতো শক্ত হৃদয়ের অধিকারী ছেলের মন কয়েক মিনিটের ব্যবধানে কিভাবে গলিয়ে ফেললো। তার কথা শুনে বনিও তখন হেসে বলে উঠল, ভাই তাহলে কি আমরা অবশেষে ভাবির দেখা পেলাম নাকি? এবার আরপিও সন্দিহান স্বরে বলে উঠল, কি হলো, কথা বলছিস না কেন? সবাইয়ের কথা শুনে তাজ বেশ বিরক্ত হলো। বিরক্ত নিয়ে সবার দিকে তাকিয়ে বলে উঠল, প্রত্যেকের আজাইরা প্রশ্ন শেষ, যেই কাজে এখানে এসেছিস সেই কাজ মন দিয়ে কর এখন। তখন মাহির বাঁকা হেসে বলে উঠল, এরা যে মার খেয়েছে, এক সপ্তাহ কেন আগামী 1 মাসও হসপিটাল থেকে ছাড়া পাবে না। এবার আমাদের কথা অ্যান্সার দে তো, ভালো লেগেছে মেয়েটাকে?
খোঁজ নেব? শুধু তুই একবার বল কি করা লাগবে। তাজ এবার বেশ বিরক্তই হলো। বিরক্ত নিয়ে মাহিরের দিকে একবার তাকালো রনি বনি আরো কিছু ছেলেপেলেদের দিকে। ওদের দিকে তাকিয়ে নিচে পড়ে থাকা 5টা ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, এদের জায়গা মতো এদের ছেড়ে দিয়ে তোরা এখন যে যার বাড়ি যা, পরে দেখা হচ্ছে। অতঃপর ছেলেগুলো আচ্ছা ভাই বলে নিচে পড়ে থাকা ছেলেপেলেগুলোকে নিয়ে গাড়িতে তুলে নিল। তারপর সেই স্থান ত্যাগ করলো। ছেলেগুলো চলে যেতে পাঁপড় মুচকি হেসে বলে উঠল, মামা, মেয়েটাকে যদি তোর ভালো না লাগে তাহলে ওই মেয়ে আমার। তাজ এবার যেন বিরক্তির শেষ সীমানায় চলে গেল। তাজ এবার বেশ বিরক্ত নিয়েই বলে উঠল, যা খুশি কর, আমি তো গেলাম। এই বলে বাইকে উঠে বাইক স্টার্ট দিতে নিলে আরপি তড়িঘড়ি করে উঠে বলল, আরে আরে আমিও তো যাব। এই বলে তাজের পিঠে সে উঠে বসলো। তাজ আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেল। তাজ যেতে পাপার বুকে হাত দিয়ে বলে উঠল, আহ মামা, ওটা মেয়ে ছিল নাকি আকাশের পরী? আমি শিওর তাজের মতো শক্ত হৃদয় এত সহজে গলবে না। তাহলে ওই মেয়ে এখন আমার। পাপড়ের কথায় তখন মহিম বলে ওঠে সন্দিহান স্বরে, কোথাও লেখা আছে নাকি ওই মেয়ে তোর? মহিমের কথা শুনে পাপড় এবার বিরক্ত স্বরেই বলে উঠল, দেখ মহিম, খবরদার ওই মেয়ের দিকে ভুলেও নজর দিবি না। মহিম তখন বাঁকা হেসে বলে উঠল, ওই মেয়ের জন্য যদি সত্যিই তাজের মনে জায়গা না হয়ে থাকে তাহলে তখন দেখা যাবে ওই মেয়ে কার হবে। তখন পাপড়ও বেশ ভাব নিয়ে বলে উঠল, আমিও দেখে নেব, তাজের পছন্দ না হলে আমি বাদে অন্য কারো হয় কিভাবে। মহিম তখন আবার বাঁকা হেসে বলে উঠল, আগে নিজের পুরনো গার্লফ্রেন্ডের সামাল দে, তারপর তো নতুনের দিকে সামাল দিবি। এই বলে মাহিম ও বাইকে উঠে পাপড়কে রেখেই চলে গেল। আর পাপড় দাঁত কিরমির করে মাহিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কাক ভেজা হয়ে বাসায় ফিরল ফরিস্তা। বাসার সামনে এসে রিক্সাওয়ালার ভাড়া মেটাতে গেলে রিক্সাওয়ালা ভাড়া লাগবে না বলে ফরিস্তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। আর ফরিস্তা সেদিকে কিছুক্ষণ হতাশার দৃষ্টিতে তাকিয়ে থেকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। আজ কেন যেন লিফটটা বন্ধ হয়ে রয়েছে, যার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে হলো তাকে। শরীরটাকে টেনে টুনে কোনো রকমে দোতলায় উঠল। এইটুকু উঠতে একদম হাঁপিয়ে গেল ফরিস্তা। দাঁড়িয়ে থাকাটাও যেন শক্তি পেল না। শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আসছে। বৃষ্টিতে কাক ভেজার জন্য হঠাৎ করে শরীরটা ঝাঁকিয়ে শীতে কেঁপে উঠল। সেই সাথে মাথার তীব্র যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে লাগলো ফরিস্তার। কপালে বাঁ পাশটায় ব্যথা টনটন করছে। ফরিস্তার চোখ মুখ কুঁচকে ক্লান্ত হাতে কলিং বেল চাপ দিল। এদিকে কলিং বেল চাপার সাথে সাথে ফারজানা বেগম দরজা খুলে ফরিস্তাকে দেখে বুকের ভেতর ধক করে উঠল। বাহিরে বৃষ্টি নামার পর থেকে তিনি সব কাজ ফেলে রেখে বেশ চিন্তিত হয়ে ড্রয়িং রুমে বসেছিলেন মেয়ের আসার অপেক্ষায়। আর তার চিন্তা বেড়ে কয়েক গুণ হয়ে গেল ফরিস্তাকে দেখে। কপালে একপাশে লাল হয়ে আছে, বৃষ্টিতে কাক ভেজা হয়ে আছে, যেন তার চোখ খোলা দায় হয়ে পড়েছে। ফারজানা বেগম বিচলিত হয়ে ফরিস্তার কাছে যেয়ে অস্থির হয়ে বলে উঠল,